ব্যাংক সমানের বিবরণী 2 নম্বর পর্বে আমরা এমসিকিউ সলভ করতে যাচ্ছি। যেহেতু হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, প্রথম পর্বে আমরা একদম কনসেপ্টটা একদম ঝাঁঝরা করে ফেলছি, এ টু জেড ক্লিয়ার করছি। ইনশাল্লাহ ওই কনসেপ্টগুলো বুঝলে তোমার জন্য এমসিকিউ একদম পানির মতো সহজ হবে সলভ করতে। পাশাপাশি আমরা যখন হচ্ছে ম্যাথ সলভ করতে যাব সেটাও তোমাকে অনেক বেশি কাজে দিবে। যেটা বলছিলাম ব্যাংক সমানের বিবরণী আমরা ট্রিক্সের মাধ্যমে শিখবো, কনসেপ্ট যেহেতু ক্লিয়ার করছি ব্যাংক সমানের বিবরণীতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। চলো শুরু করি, দেখা যাক পারি কিনা আমরা। দেখো প্রথম কোশ্চেনটাই এমনভাবে এই কোশ্চেনগুলো আসে দেখলে একটা ভয় কাজ করে এবং আইডেন্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? সো আমি যদি শেখাই ডেফিনেটলি তোমার জন্য এটা অনেক বেশি সহজ হবে এবং তুমি ইজিলি ধরতে পারবে, ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি আছে এখানে। 1 নম্বর কোশ্চেনটা তোমাকে বলছে যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত থাকে তাহলে নিম্নের কোন দফাটি এই উদ্ধৃত বাদ দেওয়া হবে, অর্থাৎ বাদ দিতে হবে। এখন দেখো নগদান বই অনুসারে টাকা দেওয়া আছে, ব্যাংক জমার উদ্ধৃত থাকলে তাহলে নিম্নের কোন দফাটি এই উদ্ধৃত বাদ দিতে হবে। এখন দেখো নগদান বই অনুসারে টাকা দেওয়া থাকে, আমাদের একটা ট্রিক্স শেখাবো তোমাদেরকে, এ মাইনাস এবং বি প্লাস, এই ট্রিক্স অনুসারে তোমরা ম্যাথ সলভ করবা, যেটা হচ্ছে সিকিউতে ম্যাথে লাগবে, ঠিক আছে? বাট এটা কিন্তু আগে এমসিকিউ যদি দু একটা ম্যাথ আছে সলভ করার জন্য এই ট্রিক্সটা তোমার শেখা লাগবে। এই জন্য আমি একটু লিখে দিচ্ছি, একটু বলবো, প্রথমে এমসিকিউতে একটু সময় বেশি লাগবে, বাট এই কনসেপ্টটা ক্লিয়ার করলে আবার সিকিউতে গিয়ে তোমার টাইম অনেক সেভ হবে। আর এই কনসেপ্টটা বুঝতে পারলে ব্যাংক সমানের বিবরণী সিকিউতে তুমি বস হয়ে যাবে, বস। ওকে, তো এ মাইনাস এবং বি প্লাস দ্বারা কি বোঝায় ভাই, কি বোঝায়, কেন লিখলেন? এটা হচ্ছে জাস্ট ট্রিক্স এবং মনে রাখার জন্য, এটা জাস্ট তোমরা ধরে নিবা, ঠিক আছে? এখানে এ মাইনাস দ্বারা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? আমানতকারী যদি কোনো কাজ করে, এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যদি কোনো কাজ করে যা করবে তার বিপরীত করবা। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? যা করবে তার বিপরীত। অর্থাৎ আমানতকারী যদি কোনো অ্যান্টির কাজ যোগ করে তুমি বিয়োগ করবা, আমানতকারী যদি কোনো অ্যান্টির কাজ বিয়োগ করে তুমি কি করবা? যোগ করবা। তারপর দেখো বি প্লাস দ্বারা বোঝায় কি? বি প্লাস দ্বারা বোঝায় ব্যাংক যা করবে তুমি তাই করবা, কোনো কথা নাই, ব্যাংক যা করবে তুমি তাই করবা, মানে বি প্লাস দ্বারা পজিটিভ বোঝাচ্ছে, অর্থাৎ ব্যাংক যা করবে তুমি তাই করবা। এখন দেখো ইস্যুকৃত চেক, এখানে কাজ কে করছে ভাইয়া? কাজ করছে আমানতকারী, কি করছে? বিয়োগ করছে। আমরা জানি ইস্যুকৃত চেক মানে চেক ইস্যু করা হয় কাকে? পাওনাদারকে। পাওনাদারকে টাকা ইস্যু করলে কি হবে? যোগ না বিয়োগ? অবভিয়াসলি বিয়োগ। তার মানে এটা হচ্ছে বিয়োগ করছে। কে করছে? করছে হচ্ছে ভাইয়া আমানতকারী। তো আমানতকারী তার নগদান বইতে কাজ করে ফেলছে, এখন কি ব্যাংক বই থেকে বিয়োগ করতে হবে না? তার মানে এটা ব্যাংক বই থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো দেখো এখানে বলছে যে ব্যাংক জমার উদ্ধৃত থাকে তাহলে নিম্নের কোনটি এই দফা উদ্ধৃত মানে এই ব্যাংক জমার উদ্ধৃত হতে বাদ দিতে হবে। তার মানে প্রথমটাই কি? ব্যাংকের যে পরিমাণ আছে জমার পরিমাণ, এটা দিকে বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা প্রথমটাই কি সঠিক অ্যান্সার পেয়ে গেছি। তারপরও আমি বাকিগুলোও তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিব। ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয়, ভাইয়া ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয়, এখানে কাজ কি করছে? ব্যাংক, কারণ লভ্যাংশ আদায় করছে কি? ব্যাংক। এখানে ব্যাংক কি করছে? যোগ করছে, তার মানে কাজ করা লাগবে কি? নগদান বইতে, ঠিক আছে? তারপর দেখো ব্যাংক জমার সুদ, এখানেও ব্যাংক যোগ করছে, তার মানে কাজ করা লাগবে কার? নগদান বইতেও যোগ করতে হবে। তারপর দেখো ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, এখানে কি? ব্যাংক খরচ ধার্য করছে, চার্জ, এখানে ব্যাংক কি করছে? বিয়োগ করছে, তার মানে কি করতে হবে? নগদান বই থেকেও বিয়োগ করতে হবে। এখানে বলছে ব্যাংক বই থেকে যোগ বিয়োগ করতে হবে, কোনটা? তার মানে একদম শুরুরটাই। এই একটা কাজে কি ব্যাংক বই থেকে করতে হবে, আর বাকিগুলো করছে হচ্ছে ব্যাংক, আর ব্যাংক হচ্ছে অলরেডি করে ফেলছে, নগদান বইয়ের সাথে কাজ করতে হবে। আইডেন্টিফাই করতে হবে এইটুকুই, জাস্ট কে কাজ করছে কে কাজ করে নাই, ঠিক আছে? এইটুকু ধরতে পারলেই হবে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তারপরে আসো, তারপরে তোমাদেরকে শেখাবো যেটা যে নিচের কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না। এখানে কোশ্চেনটাকে ইনডিরেক্টলি বলছে যে কোনটার জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না, ঠিক আছে? এখন দেখো ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না, কি করে না? ইস্যু করে না। এখন বলতে যদি কোশ্চেনটা ডিরেক্টলি বলতো যে নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম, এখন দেখো যেহেতু বলছে যে ডেবিট মেমোরেন্ডাম না কোনটা, তাহলে বলছে কি ক্রেডিট মেমোরেন্ডাম বের করতে। ক্রেডিট মেমোরেন্ডাম টাকা কি করে? বাড়ে। তো দেখো এখানে কোনটার কারণে টাকা বাড়ছে? এই যে একটা প্রাপ্য হিসাবে বা প্রাপ্য নোট আদায়ের জন্য, অর্থাৎ প্রাপ্য নোট যদি আদায় হয় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কি বাড়বে না? আমরা শিখছি না শুরুতে যে ক্রেডিট মেমোরেন্ডামের কারণে কি ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে। আর বাকি দেখো এই যে ব্যাংক সার্ভিস চার্জ, ট্রাভেল চেক ইস্যু করলে, ফান্ড জালিয়াতির জন্য, সবগুলোর কারণে টাকার পরিমাণ কি করবে? কমবে। আর সবগুলো হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমো ইস্যু করে না কোনটা? প্রাপ্য নোট আদায়ের জন্য, কারণ এটা হচ্ছে ক্রেডিট মেমোতে ইস্যু করা হয়। ক্লিয়ার? ওকে, তারপর আমরা যাব 3 নম্বর এমসিকিউ সলভ করতে যাচ্ছি।
নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডামের উদাহরণ? এখন সরাসরি বলছে যে নিচের কোনটা ক্রেডিট মেমোরেন্ডাম, জাস্ট আইডেন্টিফাই করবো যে কোনটার কারণে টাকার পরিমাণ বাড়লো। এখন এখানে দেখো প্রাপ্য নোটের অর্থ আদায়, তার মানে প্রাপ্য নোটের অর্থ আদায় হলে কি টাকার পরিমাণ বাড়ে না, ব্যাংকের টাকার পরিমাণ কি বাড়বে না? প্রাপ্য নোটের অর্থ যখন ব্যাংকে আসবে তখন টাকা বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। আর যদি বৃদ্ধি পায় তাহলে ডেফিনেটলি কি এটা হচ্ছে তোমার ক্রেডিট মেমোরেন্ডাম। আর বাকি দেখো বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটাই কি ডেবিট মেমোরেন্ডামের এক্সাম্পল। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, তারপরে আমরা চলে যাব এনএসএফ। এই যে দেখো আমরা যেই কনসেপ্টগুলোই ক্লিয়ার করে আসছি সেইগুলোই কি আমরা এখন সলভ করতেছি। এনএসএফ, এই এনএসএফ মানে হচ্ছে কি নট সাফিসিয়েন্ট ফান্ড। কি বলছিলাম যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, ব্যাংক কি বলে যে আপনার তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। ঠিক আছে, তার মানে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, এটাই হচ্ছে কি এনএসএফ। ক্লিয়ার? এনএসএফ। ওকে, সো তারপরে আমরা চলে যাব একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। এই ম্যাথ আর হচ্ছে সিকিউর ম্যাথ সেম, কারণ হচ্ছে তুমি যদি সিকিউ সলভ করতে গেলে যে ট্রিক্সটা লাগবে এখানেও কি সেম ট্রিক্স লাগবে। তো দেখো টাকা দেওয়া আছে কোন বই অনুসারে? টাকা দেওয়া আছে হচ্ছে ক্যাশ বই অনুসারে, ক্যাশ বই বা নগদান বই অনুসারে, ক্যাশ বই অথবা নগদান বই অনুসারে টাকা দেওয়া আছে। তো এটা যদি অনুসারে টাকা দেওয়া থাকে তাহলে আমার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে ভাইয়া এ মাইনাস বি প্লাস। জাস্ট মনে রাখার জন্য এই ফর্মুলা ইউজ করে আমরা কি করব? ম্যাথ সলভ করব। একটু আগে শিখাইছি এ মাইনাস মানে হচ্ছে আমানতকারী যদি কোনো কাজ করে তুমি তার বিপরীত করবা, আর বি প্লাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যদি যে কোনো কাজে করুক না কেন ব্যাংক যা করবে তুমি তাই করবা, কোনো কথা নাই। কি বলো? ব্যাংক যা করবে তুমি কি করবা? তাই করবা। এখন ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে নগদান অনুসারে। আমরা আরেকটু শিখে ফেলি, সেটা হচ্ছে যদি ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া থাকে বা পাস বই অনুসারে তাহলে ফর্মুলা হবে এ প্লাস এবং বি মাইনাস। আশা করি এটার বোঝানো লাগবে না, কারণ এটা যদি বুঝতে পারো তাহলে এটা ইজি। এ প্লাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে তুমি তাই করবা, আর বি মাইনাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যদি কোনো কাজ করে জাস্ট বিপরীত করে দিবা। এখন দেখো ক্যাশ বই অনুসারে টাকা দেওয়া কত? এই ক্যাশ বই অনুসারে বা নগদান অনুসারে টাকা দেওয়া হচ্ছে 3000। কত? 3000। এখন দেখো প্রথমটা ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক কি হয় নাই, উপস্থাপিত হয়নি 1000 টাকা। তার মানে এটা হচ্ছে একটা বকেয়া চেক। বকেয়া চেকের ক্ষেত্রে কাজ কে করে? আমানতকারী। কোন বইতে কাজ করে? আমানতকারী। নগদান বইতে ইস্যু যেহেতু করছে, ইস্যু কাকে করে? পাওনাদারকে। পাওনাদারকে যদি টাকা ইস্যু করে তাহলে বাড়বে না কমবে? অবভিয়াসলি টাকা কমে যাবে। তাই না? আমার ফর্মুলা কি বলে? এ মাইনাস, অর্থাৎ আমানতকারী যদি কোনো কাজ করে তার বিপরীত। আমানতকারী তো প্রথমেই বকেয়া চেকের ক্ষেত্রে এই 1000 টাকা কি করছে? আমানতকারী নগদান বই থেকে বিয়োগ করছে। কি করছে? বিয়োগ করছে। ফর্মুলা কি বলে? আমানতকারী যা করবে তার বিপরীত। তাহলে তোমাকে কি করতে হবে? যোগ। কি করতে হবে? যোগ। তাহলে 1000 টাকা যোগ হয়ে যাবে। কত হলো? 4000। এখন দেখো পরেরটা, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক। তার মানে এখানে এটা হচ্ছে একটা প্রত্যাখ্যিত চেক, একটা রিজেক্টেড চেক। ভাই চেক রিজেক্ট কে করে বলো তো? চেক রিজেক্ট করে কে? চেক রিজেক্ট করে ব্যাংক। তাহলে ব্যাংক যেহেতু চেক রিজেক্ট করে দিল মানে ব্যাংক বিয়োগ করে দিছে তার ব্যাংক বই থেকে, বা মাইনাস করে দিছে, বা টাকা হ্রাস করে দিছে। ঠিক আছে, তাহলে দেখো আমার ফর্মুলা কি বলে? যেহেতু এটা কাজ ব্যাংক করছে, আমার ফর্মুলা বলে ব্যাংক যা করবে, যে কোনো কাজ ব্যাংক যা করবে আমি তাই করবো। বি প্লাস দ্বারা বোঝায় ব্যাংক যা করবো আমি তাই করবো। তার মানে এই জমাকৃত চেক এটা ব্যাংক কি করছে? বিয়োগ। তুমি কি করবা? বিয়োগ। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, এই যে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তার মানে এই যে হয়ে গেল 2000 টাকা। এটাই হচ্ছে কি তোমার তাহলে ব্যাংক বিবরণ অনুসারে ব্যালেন্স কত? 2000। কত? 2000। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আনসার। দেখো এই এমসিকিউর মাধ্যমে যদি তুমি এটা বুঝে থাকো, পরবর্তীতে ম্যাথ সলভ করতে গিয়ে মানে সরাসরি সিকিউ সলভ করতে গিয়ে এই ফর্মুলা দ্বারা আমরা করব এবং তোমার টাইম অনেক সেভ হবে। এখন এই জাস্ট ছোট্ট একটা এমসিকিউর জন্য তোমার সিকিউ সমস্ত মানে যত ট্রিক্স টেকনিক জানা দরকার সেটা আমরা এখানে কি শিখে যাচ্ছি। পরবর্তীতে অনেক টাইম সেভ হবে, তাই মনোযোগ দিয়ে হচ্ছে এমসিকিউটা সলভ করার ট্রাই করবা। অ্যাডমিশন এই টাইপের এমসিকিউ প্রতি বছর আসতেছে, তোমাদের সময় আসবে। ওকে ওকে, সো তারপর আমরা দেখব আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি, অর্থাৎ আমানতকারীর যে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি এটা কোনটা। দেখো আমরা জানি যে ব্যাংক হিসাব ব্যাংক বই বা ব্যাংক বিবরণী। ঠিক আছে, তার মানে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে ব্যাংক বিবরণী অথবা ব্যাংক বই। ক্লিয়ার? ওকে, তারপর দেখো ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়, অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম এটা ইস্যু করলে তোমার টাকা বাড়ে না কমবে? সিম্পল, ডেবিট মেমোরেন্ডাম শিখছি না যে ডেবিট মেমোরেন্ডাম ভাইয়া কি করে? ব্যাংকে টাকার পরিমাণ বা ব্যাংকে জমার পরিমাণ হ্রাস করে, তাই না? তাহলে কি হবে?
যে ব্যাংক উদ্বৃত্ত পরিমাণ কমে যায়। ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায় কিসের কারণে? ডেবিট মেমোরেন্ডামের কারণে। আর ব্যাংক উদ্বৃত্ত পরিমাণ বেড়ে যায় কিসের কারণে? ক্রেডিট মেমোরেন্ডামের কারণে। ওকে ওকে, সো তারপরে দেখো আমরা আরও একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি এবং এই ম্যাথটা কিন্তু দেওয়া আছে ব্যাংক বই বিবরণী অনুসারে টাকা। ভালো করে খেয়াল করতে হবে যে তোমার যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা কোন বই অনুসারে দেওয়া, নগদান বই নাকি পাস বই নাকি ব্যাংক বই, এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া আছে। তো আমরা একটু আগে শিখছিলাম, একটু আগে শিখেছি কি শিখছি, যে ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া থাকলে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস এবং বি মাইনাস, জাস্ট বিপরীত। ঠিক আছে, এখন এ প্লাস দ্বারা বোঝায় আমানতকারী যদি কোনো কাজ করে তুমি তাই করবা, আর এখানে বি মাইনাস দ্বারা বোঝায় ব্যাংক যা করবে তার বিপরীত। তো ভালো করে দেখো ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া কত? 36,000। কত? 36,000 লিখে ফেললাম। ভালো কথা। তারপর দেখো প্রথম চেকটায় বকেয়া চেক, তার মানে এটা আমার আর বেশি বিস্তারিত পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? আগেরটা আমরা কি বকেয়া চেকটা শিখে আসছি, সেখানে কিন্তু ভাইয়া বকেয়া ছিল না বা অপরিশোধিত চেক ছিল না, সেখানে ছিল ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক যা, বকেয়া চেক কি তাই। তার মানে বকেয়া চেকের ক্ষেত্রে কাজ কে করে? আমানতকারী। কোন বইতে? নগদান বইতে। তার মানে এখানে আমার ফর্মুলা কি বলে যে আমানতকারী যা করবো আমি তাই করব। তার মানে এই যে 12,000 টাকা এখানে আমানতকারী কি করছে? বিয়োগ করছে, যেহেতু হচ্ছে বকেয়া চেক, পাওনাদারকে পরিশোধ করছে। পাওনাদারকে টাকা পরিশোধ করলে কি টাকা কমে যায়? কোন বই থেকে কমবে? নগদান বই থেকে, কারণ কাজটা কি করছে? আমানতকারী। তাহলে এই 12,000 টাকা কি হবে? মাইনাস, কারণ আমার ফর্মুলা কি বলে? আমানতকারী যা করবে আমি তাই করব। আমানতকারী যেহেতু বিয়োগ করছে আমি বিয়োগ করে দিছি, যেহেতু টাকা ব্যাংক বই অনুসারে দেওয়া। ঠিক আছে, ব্যাংক বই অনুসারে বা পাস বই অনুসারে। পরেরটা দেখো পুঁথির মধ্যে জমা। পুঁথির মধ্যে জমা, এখানে কাজ কে করছে? আমানতকারী। কোন বইতে? নগদান বইতে। পুঁথির মধ্যে জমাটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে। দেনাদারের কাছ থেকে টাকা আদায় হলে টাকা কি বাড়বে না? কাজ কে করছে? আমানতকারী নগদান বইতে টাকা যোগ করছে। আমার ফর্মুলা কি বলে? আমানতকারী যা করবে আমি তাই করব। আমানতকারী যেহেতু যোগ করছে আমিও কি করে দিব? যোগ করে দিব। ঠিক আছে, আমানতকারী যেহেতু যোগ করছে আমিও যোগ করে দিব। তারপর দেখো ব্যাংক ভুলবশত 500 টাকা চার্জ করলো। এখন ব্যাংক ভুল করে 500 টাকা চার্জ করে ফেলছে, তার মানে ব্যাংক কি করছে? 500 টাকা বিয়োগ করে ফেলছে। এখন যেহেতু ব্যাংক ভুল করছে, এখন ব্যাংকের কি এটা সঠিক করে দিতে হবে না? এখন ব্যাংক যেহেতু ভুলবশত 500 টাকা চার্জ করছে, চার্জ মানে কি? খরচ, মানে বিয়োগ করছে। আমার ফর্মুলা কি বলে? ব্যাংক যা করবে, বি ম্যানেজার বোঝায় ব্যাংক যা করবে তোমাকে তার বিপরীত করতে হবে। ব্যাংক যেহেতু 500 টাকা বিয়োগ করছে, তোমাকে করতে হবে কি? যোগ 500 টাকা। এবার দেখো যদি ক্যালকুলেশন করো তাহলে 28,500 হবে। কত হবে? 28,500 টাকা দেওয়া আছে ব্যাংক বই অনুসারে। তুমি যে ব্যালেন্সটা পাবে সেটা হচ্ছে নগদান বই অনুসারে, সেটা হচ্ছে নগদান বই অনুসারে। ক্লিয়ার? সেটা হচ্ছে নগদান বই অনুসারে 28,500 টাকা। ওকে, তারপরে আমরা সলভ করব হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা। এটা হচ্ছে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি, যেটা তোমরা দ্বৈত জের পদ্ধতি নামে জানো। ইভেন এই উভয় জের ব্যালেন্স অথবা দ্বৈত জের পদ্ধতিতে হচ্ছে হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আধুনিক পদ্ধতি। এখন ভালো করে খেয়াল করো যে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিনিয়োগ প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কি করা হয়? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংকে যদি মঞ্জুরিকৃত সুদ আসে ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। তার মানে এখানে ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে। এখানে ব্যাংক বই বা ব্যাংকের টাকার পরিমাণ কি করবে? বাড়বে। ভালো কথা, যেহেতু সুদ আদায় হয়েছে টাকা কি করবে? বৃদ্ধি পাবে। এখন যদি মেথডটা হয়, মেথডটা যদি হয় উভয় ব্যালেন্স পদ্ধতি, মেথড যদি হয় উভয় ব্যালেন্স পদ্ধতি, তাহলে তোমাকে কি করতে হবে জানো? তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যে বইতে কাজ করা নাই তার কাজ করা লাগবে। এখানে তুমি আগে আমরা যে দুইটা মেথডে ম্যাথ সলভ করে আসছি, একটা ট্রিক্স দেখাইছি, সেখানে ওই ট্রিক্সটা মাথায় রাখতে হবে। বাট এটা কিন্তু ডিফারেন্স, উভয় ব্যালেন্স পদ্ধতির ডিফারেন্স। এখানে এটা আরও সহজ। কেন সহজ? এখানে যে কাজ করে নাই তার কাজটা করা লাগবে, যে কাজ করে নাই তার কাজটা করা লাগবে, এইটুকুই খেলা, আর কিছু না। তো দেখো এখানে কাজ করে নাই কে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে যেহেতু সুদ আদায় হয়েছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এখানে কাজ কে করছে? ব্যাংক। কি করছে? টাকা বৃদ্ধি করছে। কাজ করে নাই কে? আমানতকারী। কোন বইতে? নগদান বইতে। তার মানে এই যে ব্যাংক বইতে এই টাকাটা কি করছে? যোগ করছে। ব্যাংক কাজ করে ফেলছে, ব্যাংকের কাজ শেষ। কার কাজ শেষ? ব্যাংকের কাজ অলরেডি শেষ। ঠিক আছে, ব্যাংক যেহেতু হচ্ছে কাজ কমপ্লিট করে ফেলছে, তো কাজ করা লাগবে কার? করা লাগবে কার?
আমানতকারী নগদান বইতে। তার মানে নগদান বইয়ের উদ্ভিদের সাথে কি হবে, টাকা যোগ হবে। যদি ব্যালেন্স দেওয়া থাকতো 500 টাকা, 1000 টাকা, তুমি এটা যোগ করে দিতা। এইটুকু ধরতে হবে উভয় ব্যালেন্স পদ্ধতিতে। কাজ কে করছে? ব্যাংক কি করছে? যোগ করছে। যে কাজ করে ফেলছে তার আর করার দরকার নাই, যে করে নাই তার করা লাগবে। ঠিক আছে, যে করে নাই তার করা লাগবে। সর্বশেষ এমসিকিউ, ব্যাংক মিলকরণ বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক মিলকরণ বিবরণীর উদ্দেশ্য কি ভাই? এখন দেখো, আমরা ব্যাংক সমন্বয় শিখে ফেললাম অলরেডি। যদি তুমি এখন যদি নাই জানো যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি, কোন উদ্দেশ্যে, কোন পারপাসে আমরা ব্যাংক সমন্বয় করতেছি, মানে আমার আউটপুটটা কি, রেজাল্টটা কি, তাহলে এটা কিন্তু সত্যি হাস্যকর, তাই না? আমরা শেষে শিখলাম, এই কোশ্চেনটা আগে শেখা উচিত ছিল। তারপর একটু শেখাই, এই ব্যাংক মিলকরণ বিবরণীর উদ্দেশ্যটা হচ্ছে তোমার ভাইয়া মিলকরণ করা। কি মিলকরণ করা? টাকা। এই যে নগদান বই, আরেকটা হচ্ছে কি ব্যাংক বই। নগদান বই আরেকটা হচ্ছে ব্যাংক বই। এই দুইটা বইয়ের টাকার পরিমাণ সমান করে দেখানো বা মিলকরণ করাটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য। এখানে ঝামেলাটা কোথায় হয় জানো? অনেকে হচ্ছে এটা দেয়, নগদান বই পাস বইয়ের মধ্যে গড় মিলের কারণ নির্ণয় করা। ভাইয়া, কারণ নির্ণয় করা ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য না। ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গড় মিল নির্ণয় করে, গড় মিল বা কারণ নির্ণয় করে অথবা চিহ্নিত করে মিলকরণ করাটাই, এই যে ব্যালেন্স মিলকরণ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মিলকরণ করাটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য। ঠিক আছে, তার মানে এই 10টা এমসিকিউ তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো এবং ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা করি এই চ্যাপ্টারের বিগত সালে যত বোর্ডে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসছে একদম ইজিলি কনফিডেন্টলি তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। এবং এই ফাইনাল পর্বে কিন্তু আমরা তোমাদের হচ্ছে জাবেদা শেখাবো এবং 3টা টাইপের সিকিউ সলভ করাবো। 3টা টাইপের, সবচেয়ে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শেষ পর্বটি। অবশ্যই অবশ্যই খুব ভালো করে হচ্ছে ক্লাসগুলো করতে হবে এবং সাথে সাথে নোট ডাউন করে ফেলবা। নোট করলে তোমার এই যে আমি প্রতিটা ক্লাসে হচ্ছে তোমাদের পড়াচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমার হাতের নাগালে থাকবে, গুছানো